সাংসদ নিজে স্বীকার করছেন যে একটি মন্দির নাকি ভাঙা হয়েছে রতনপুরে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজটি এই মুহূর্তে নেব, জঙ্গিপুরের রতনপুরে জঙ্গিপুরে মন্দির ভাঙা কথা স্বীকার তৃণমূল সাংসদের, চাঞ্চল্যকর স্বীকারোক্তি। একটি মন্দির নাকি ভাঙা হয়েছে স্বীকার তৃণমূলের সাংসদ খলিলুর রহমানের। তৃণমূল সাংসদই স্বীকার করছেন মন্দিরের ওপর হামলা চালানো হয়েছে, এবং শুধু তাই নয়, তিনি ক্ষমা প্রার্থী, তিনি দুঃখিত যে এরকম একটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। আমি একবার অনুরোধ করব তৃণমূল এমপি কি বলেছেন শোনানোর জন্য। যে যা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনো মাপ নেই। আর আমরা এই যে মন্দিরে যে ক্ষতিগ্রস্ত করেছে আর কি, তাদের প্রতিও একই কথাই আর কি। আমরা উভয়ে মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা এই মন্দিরকে আগের মতোই আমরা তৈরি করব। আর জঙ্গিপুর মন্দির ভাঙচুর হয়েছে, একটি শীতলা মন্দির, সেটি ভাঙচুর হয়েছে। আমি আবার সাংসদ খলিলুর রহমান তিনি স্বীকার করছেন, তিনি দাবি করছেন, তিনি বলছেন, তার বক্তব্য আরেকবার একটু শোনাই। যে যা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনো মাপ নেই। আর আমরা এই যে মন্দিরে যে ক্ষতিগ্রস্ত করেছে আর কি, তাদের প্রতিও একই কথাই আর কি। আমরা উভয়ে মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা এই মন্দিরকে আগের মতোই আমরা তৈরি করব। আর তৃণমূল সাংসদের চাঞ্চল্যকর দাবি। তৃণমূল সাংসদ বলছেন জঙ্গিপুরে একটি শীতলা মন্দির ভাঙা হয়েছে, এবং তৃণমূল সাংসদ নিজে দুঃখ প্রকাশ করছেন, দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসাবে বলছেন তাদের কোনো ক্ষমা নেই, কিন্তু মন্দিরটা তো ভাঙা হয়েছে। সে মন্দির ভাঙা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে রিপাবলিক বাংলার প্রতিনিধি পৌঁছায়। আমাদের দুজন প্রতিনিধিকে আমরা পাঠাই, কারণ আমরা স্তম্ভিত। এরকম ঘটনা মুর্শিদাবাদে ঘটছে এবং পুলিশ কিছু করছে না, নাকে তেল দিয়ে পুলিশ ঘুমাচ্ছে। অযোগ্য চাকরি প্রার্থী, অযোগ্য শিক্ষক, এই সমস্ত কিছু পরে, আগে অযোগ্য পুলিশ মন্ত্রী, তার কেন চাকরি যাচ্ছে না, তার জবাব বাংলার মানুষ চায়। আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন, যখন তৃণমূলের সাংসদ এই কথা বলেছেন, তারপরে আমাদের প্রতিনিধিরা পৌঁছে যান এবং সেখানে কি দেখতে পান একবার দেখি। শামশেরগঞ্জের রতনপুরের এই মন্দির, শীতলা মন্দির এবং একই সঙ্গে কালী মন্দির, বর্তমানে ছবিটা দেখুন, মূর্তির হাতের টুকরো অংশ পড়ে রয়েছে এখানে। একই সঙ্গে একেবারে আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাতে বলবো মন্দিরের ভিতরের ছবিটা। এই মুহূর্তে মন্দিরের ভিতরের ছবিটা দেখছেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে অসংখ্য চেয়ার, ভাঙা চেয়ার। এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তাদের কাছেই জানবো কালকে কি হয়েছিল এখানে। কালকে এখানে সেরকম কিছু নেই। দুপুরবেলা আমরা সবাই নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, ছাদে খাওয়া দাওয়া করে 2টো বাজে, 2:30 বাজে। ধুলিয়ানের সাইড থেকে একটা বড় মিছিল এলো। রিটার্ন যখন এলো, তখন ডাকবাংলো মোড় থেকে শুরু করেছে ওরা। মানে বেশিরভাগই যত হিন্দু বাড়ি আছে, মন্দির আছে, হিন্দু ক্লাব আছে, দোকান আছে, এগুলোর ওপর টার্গেট করেছে। আমরা কোনো প্রশাসনের সহযোগিতা পাইনি, ফোন করে গোটা রাত কোনো কিছু পাইনি। রাত পর্যন্ত এরকম ছিল। সকালবেলায় আমাদের শীতলা মায়ের মূর্তিটা এখানে পড়েছিল ভেঙে। সকালবেলা 3টার সময় মূর্তিটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাক, কে নিয়ে যাক আমরা দেখিনি। বেশিরভাগই যেগুলো ছিল আনকমন ছেলে, বাইরের, পরিচিতর মধ্যে নেই। সব হাতে রড লাঠি নিয়ে, মুখে কালো ফেটি বাঁধা, কাউকে চিনতে পারা যাচ্ছে না। মানে লোকাল সেরকম আমরা দেখতে পাইনি, আমাদের চোখে পড়েনি। বলছেন যারা এসেছিল তারা মানে যেভাবে বলছেন যে মুখে ফেটি বাঁধা সব কিছু, মানে বাইরে থেকে লোক ছিল, সব বাইরেরই লোক, বেশ সব মোটামুটি ধরুন 10 থেকে 18-20 বছরের মধ্যে, তার উপরের ছেলে হবে না। সব 10 থেকে শুরু, 10, 12, 15, 18 এই টাইপের। পুলিশ কখন আসে? পুলিশ আসেনি। পুলিশ এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, আসেনি পুলিশ এখনো পর্যন্ত। 24 ঘন্টা পার হয়ে গেছে, পুলিশ এখনো পর্যন্ত আসেনি এখানে। বিএসএফকে আমরা দাঁড় করিয়ে অনুরোধ করাতে, বিএসএফ এখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে অনেকক্ষণ ছিল। তারা দেখলো, কিছু দাদা ভাইরা আমাদের সঙ্গে সহযোগিতা করলো। পুলিশ এলো, পুলিশ বেরিয়ে গেল, কিন্তু পুলিশ একবারও এখানে নেমে কিছু দেখেনি। সব বাড়িঘর ভেঙেছে, বড় বড় ইটের টুকরো বাড়িতে। প্রত্যেক বাড়িতে বাচ্চা আছে, মহিলা আছে, তারা আতঙ্কে কান্নাকাটি করছে। এখনও তারা আতঙ্কে রয়েছে যে আমরা কোথায় আছি, কোন জায়গায় রয়েছি। দেখাবো চিত্র
আমরা রয়েছি রতনপুর এলাকায়। রতনপুর এলাকার এই যে কালী মন্দির, এর পাশাপাশি শীতলা মন্দির এবং কালী মন্দিরকে একেবারে ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছি পুরো মন্দির চত্বর একেবারে এলোমেলো, ওপরের ফ্যান ভেঙে ফেলা হয়েছে, সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এই যে ইট, মন্দিরে ইট পাটকেল ছোড়া হয়েছে, বড় বড় ইট। এখানে মূর্তি ছিল, মা শীতলার মূর্তি ছিল, সেই মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতি রাজ চলছে, মনে হচ্ছে না এটা শামশেরগঞ্জ, মনে হচ্ছে কোনো প্যালেস্তাইন, সিরিয়া বা লিবিয়ার ঘটনা। কিন্তু এতটাই বিধ্বস্ত পরিস্থিতি যে এখানে আর্মি নামতে হয়েছে। দুঃখজনক ঘটনা। তৃণমূলের সাংসদ তিনি নিজেও দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু আবারও বলছি, সংবেদনশীল ছবি, অনেক ছবি আমরা দেখাতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে দায়িত্বশীল সহনাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজীব কুমার কাজ করবেন না, নিজের দায়িত্ব পালন করবেন না, মানে এটা তো নয় যে রিপাবলিক বাংলা নিজের দায়িত্ব পালন করবে না। রিপাবলিক বাংলা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে খবর চাপবে না, মিনমিনে মিডিয়ার মতন খবর চেপে যাবে না, সেকুলারদের মতন ঘুমিয়ে থাকবে না, যা খবর আছে সেই খবরই দেখাবে ব্লার করে। আমরা দুঃখিত, ক্ষমাপ্রার্থী, আমরা এই ছবি দেখাতে পারছি না, কিন্তু প্রশ্ন করছি। নীলাদ্রি ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। নীলাদ্রি ব্যানার্জি, আমার একটাই প্রশ্ন, মন্দির ভাঙা, অ্যাম্বুলেন্স ভাঙা, মানে এই বাংলাতে এগুলো হতে পারে তখনই যদি এই বাংলাতে কোনো পুলিশ প্রশাসন বা কোনো সিস্টেম বা কোনো নবান্ন না থাকে। আমার কেন যেন মনে হচ্ছে গোটা ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা কোল্যাপস করে গেছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তিনি আর বেশি দিন এই সরকারটা চালাতে পারবেন না। মাটির তলায় বালি বা এই মুহূর্তে মাটি সরে যাওয়া যাকে বলে, তৃণমূল কংগ্রেস বোধহয় এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। আপনার কি মনে হয়? দেখুন ময়ূক, প্রথমত আমি খলিলুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই বাস্তবটাকে স্বীকার করার সাহস দেখানোর জন্য। তৃণমূল হয়েও যে তিনি প্রশাসনের ব্যর্থতা এবং যা ঘটেছে তার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, মন্দির তৈরির কথা বলেছেন, অত্যন্ত শুভবুদ্ধির পরিচায়ক। এই শুভবুদ্ধি যদি অন্যান্য নেতা প্রশাসকদের মধ্যে থাকতো, বাংলা যেভাবে চলতো না। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে বাংলায় কি 1946 সালের আগস্ট মাসের সেই ভয়ঙ্কর দিনগুলো ফিরে আসছে? সেদিন বাঙালি হিন্দুদের বাঁচাতে রুখে দাঁড়িয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী গোপাল পাঁঠার মতো মানুষেরা। আজকে কোনো গোপাল পাঁঠা নেই। আজকে এমন পরিস্থিতি ময়ূক, বাংলা জ্বলছে, কিন্তু মাননীয় রাজ্যপাল এখনো কেন্দ্রীয় সরকারের কাছে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কিন্তু করছেন না। আজকে এমন অবস্থা ময়ূক, আমি যে কোনো আইনের বিরোধিতা করতে পারি, শান্তিপূর্ণভাবে করতে পারি, আদালতে গিয়ে করতে পারি, কিন্তু রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে বলতে পারেন দেশের আইন তিনি মানেন না এবং তার রাজ্যে এই আইন বলবৎ হবে না, তাহলে কি পশ্চিমবাংলা ভারতের বাইরে? অথচ সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গকে বাঁচাতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করে, সরকারকে বরখাস্ত করে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। আরেকটা জিনিস আমার কৌতূহল হচ্ছে, এই মহাশূন্য পাওয়া, মহাশূন্যতে থাকা, রামনবমীতে পাহারাদার, চালিয়ে খেলা এসএফআই, ডিওয়াইএফআই, তারা কোথায়? তাদের কি এই মুহূর্তে চালিয়ে খেলতে সমস্যা হচ্ছে? টেনিস এলবো হয়ে গেছে, তারা তো রাত পাহারা দিতে পারছে না। যখন রামনবমী ছিল, আমি সেই সমস্ত বামপন্থী, তাদের ডাবল স্ট্যান্ডার্ডস, তাদের দুমুখ সাপের মতন আচরণ, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আজকেই জবাব চাই বাংলাতে প্রশ্ন করছি। রামনবমীতে যত রাত পাহারা দিয়েছিল, কোথায়? মুর্শিদাবাদের রাত পাহারা, জঙ্গিপুরে রাত পাহারা দিয়েছিল তারা। রাত পাহারা যদি মুর্শিদাবাদে এই বামপন্থীরা দিয়ে থাকে, তাহলে তারা ইচ্ছাকৃত এই দাঙ্গার বা এই যে হিংসার ঘটনা, তাতে যে রক্তগুলো লেগে আছে সেগুলো তো তাদের গায়েও লেগে আছে। ময়ূক, 1946-এ তারা কোথায় ছিল? কলকাতায় যখন দাঙ্গা হয়েছিল, এই সেকুলার মানুষগুলো একবারও আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। দাঁড়িয়েছিল গোপাল পাঠা, একটা সাধারণ মানুষ, অস্ত্র হাতে তুলে নিয়ে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু এই বামপন্থীদের তখন টিকি পাওয়া যায়নি। তারা তখন মুর্শিদাবাদ তো বামেদের গড়, বামপন্থীদেরই তো একটা সময় কংগ্রেস, বাম, আরএসপি এদেরই গড়। মানে তারা, আমি খুব ভয়ের জায়গাতে আছি, কারণ আমি আগেও বলেছিলাম বামপন্থী যারা কমরেড, যারা হিন্দু বামপন্থী কমরেড বা সনাতনী বামপন্থী কমরেড, তাদের অবিলম্বে সিপিআইএম, সিপিআই বা বামপন্থী দলগুলো ছেড়ে হয়তো আলাদা একটা হিন্দুত্ববাদী বামপন্থী দল খোলা উচিত। কারণ হিন্দুত্ববাদী বামপন্থী দল যদি না খোলা হয়, এরা তো নিজেরা নিরাপদ থাকবে না মুর্শিদাবাদে। এই ঘটনাগুলো তো হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন, মানে এটা ভয়ঙ্কর অবস্থা। আমি তোমাকে একটা কথা বলি, সময় সংক্ষিপ্ত।
আমি দাবি করছি তোমার চ্যানেলের মাধ্যমে ইমিডিয়েট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী দুজনকে এনআইএ কাস্টাডিতে নিলেই বোঝা যাবে যে ষড়যন্ত্রটা কোথায়। যেদিন কলকাতা থেকে ধমকি দিয়েছেন প্রকাশ্য রাজপথ থেকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী কে আমি 50 জায়গায় 2,000 করে ছেড়ে দিয়ে কলকাতা ব্লক করে দেব আর এবার জেলাগুলোকে টাইট দেব। আবার একই সঙ্গে বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, উনি সমাবেশে খুব খুশি। ওনাদের দুজনের ফোনগুলোকে কাস্টাডিতে নিয়ে ওনাদের দুজনকে এনআইএ কাস্টাডিতে নিলেই বোঝা যাবে যে দুধ কোথা থেকে বেরিয়েছে, দুধের গাইরা কোথা থেকে এসেছে। আর আমি দাবি জানাচ্ছি ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার 355 ধারা যদি জারি না করে, এই বর্ডারের 7টা ডিস্ট্রিক্ট উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হুগলি, হাওড়া, বীরভূম বাংলাকে কিন্তু বাঁচাতে পারবে না। এ পূর্ব পাকিস্তানে যাবে। জসিমউদ্দিন রহমানির উদাত্ত আহ্বান এবং আমাদের মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন, এ যাবে, আমরা ঠেকিয়ে রাখতে পারবো না। দেবাঞ্জন চক্রবর্তী, আমি আপনাকে একটু থামাচ্ছি কারণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসেছে। আমরা জানি যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী নামাতে। মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী আবেদনকারী ছিলেন, আজ ছুটির দিন ছিল, সেদিন হাইকোর্ট বিশেষ বেঞ্চ বসে। হাইকোর্ট তার দরজা খুলে সেখানে কোর্টরুম খুলিয়ে সেখানে বিশেষ বেঞ্চ বসে এবং রিপাবলিক বাংলা এই মুহূর্তে একটা আশ্বাসের খবর, আশ্বস্ত হওয়ার মতন খবর। মুর্শিদাবাদে পুলিশ অপদার্থ মমতা ব্যানার্জি তিনি ছুটিতে চলে গেছেন কিনা কেউ জানেন না। বিএসএফ আরো বিএসএফ নামছে মুর্শিদাবাদে, বিশেষ করে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি বিএসএফ ডিপ্লয়মেন্ট হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।